আমার নাম রেহানা। আমার বর আমাকে পাগলা গারদে ফেলে দিয়ে এসেছিল। আমার বিয়ের দিন রাতের বেলায় বরের মৃত্যু হয়ে যায়। বিয়ের প্রথম দিনই বরের মৃত্যুর খবর পেয়ে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমার বিয়ের প্রথম দিন রাতেই বর আমাকে ছেড়ে চলে গেছিল। তারপর এক ভিখারি আমাকে বিয়ে করেছিল। বরের মারা যাওয়ার পরে জানি না কিভাবে বর নাকি আমাকে পাগলা গারদে ভর্তি করেছিল। তারপর ওই পাগলা গারদে আমার উপরে যা অত্যাচার হয়েছিল সেটা শুনে তো আপনাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। আমি তো প্রথমে বিয়ে করতে চাইনি, কিন্তু বাড়ির লোকের চাপে পড়ে আমাকে বিয়ে করতে হয়েছিল। আসলে আমরা 4 ভাই বোন ছিলাম। আমার একটাই ভাই ছিল, সে বয়সে আমার থেকে 3 বছরের বড় ছিল। আমার বড়দির বিয়ে হয়ে যাওয়ার পরে মা আমার ভাইকে বলতো সে যাতে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে, তাহলে আমাদের বাকি 2 বোনের বিয়ে দিতে আমার মায়ের সুবিধে হবে। বাড়িতে বউ থাকলে আমার মায়ের কাজকর্মে সুবিধে হবে। কিন্তু আমার ভাই বলেছিল আমাদের 2 বোনের বিয়ে না হওয়া পর্যন্ত সে এখন বিয়ে করবে না। আমার ভাইয়ের কলেজের পড়াশোনা প্রায় শেষ হয়ে এসেছিল। এদিকে আমার ভাই ছোটোখাটো কাজকর্ম করে আমাদের সংসারের খরচ তুলে নিত। মাঝে মধ্যে আমার ভাইয়ের বন্ধুরা আমাদের বাড়িতে আসতো। তাদের মধ্যে একজন প্রশান্ত বলে আমার ভাইয়ের বন্ধু ছিল। সে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। প্রশান্ত যখনই আমাদের বাড়িতে আসতো আমি তাকে দেখা মাত্রই ঘরের ভিতরে লুকিয়ে যেতাম, কারণ জানি না কেন তাকে আমার মোটেই ভালো লাগতো না। সে যখনই আমাদের বাড়িতে আসতো তখনই আমার দিকে একটা আজব দৃষ্টিতে তাকিয়ে থাকতো, এবং তার তাকানোর অঙ্গিভঙ্গি দেখে আমার ভীষণ খারাপ লাগতো। যদিও বা আমার বাড়িতে কেউ এই জিনিসটা লক্ষ্যই করেনি যে প্রশান্ত আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম প্রশান্তর আমার উপরে নজর আছে। তাই প্রশান্ত যখনই আমাদের বাড়িতে আসতো আমি অন্য ঘরে গিয়ে লুকিয়ে যেতাম। প্রশান্ত যখনই আমাদের বাড়িতে আসতো তখন যদি আমি ভুলবশত তার দিকে তাকাতাম তখন সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসি হাসতো, কিন্তু আমি তার এই সব ব্যবহারে গুরুত্বই দিতাম না। আমি তো কোনো দিন প্রশান্তকে আস্কারাই দিইনি, কারণ আমি কোনো দিন এইসব ঝুটঝামেলাতে পড়তেই চাইনি। আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম। আমি একজন মেধাবী ছাত্রী ছিলাম, এবং আমি দেখতেও ভীষণ সুন্দরী ছিলাম। আমার ইচ্ছে ছিল যে পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়াবো এবং কোথাও চাকরি বাকরি করে নিজের পরিবারকে আর্থিক দিক দিয়ে সাহায্য করব, কারণ আমাদের সংসার খুব কষ্ট করেই চলতো। আমার ভাই খুব কষ্ট করে টাকা ইনকাম করে এই সংসার চালাতো। প্রশান্ত আমার ভাইয়ের সমবয়সী ছিল। ভেবেছিলাম এই ব্যাপারে আমার ভাইকে এবং মাকে বলবো যে প্রশান্ত যাতে আমাদের বাড়িতে না আসে, কিন্তু আমি লজ্জায় মাকে ও ভাইকে কিছুই বলতে পারিনি, কারণ প্রশান্ত আমাকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতো ও মুচকি হাসতো, কিন্তু এখন পর্যন্ত সে আমাকে কিছুই বলেনি। তাই আমি মাকে ও ভাইকে কি বলতাম যে প্রশান্ত আমাকে নোংরা দৃষ্টিতে তাকায় ও হাসে, এবং আমার এই কথা শুনে হয়তো ভাই ও মা আমাকেই খারাপ ভেবে বসবে। এই কারণে আমি তাদের কোনো কিছু বলিনি। তাই আমি নিজেই সতর্ক থাকতাম। আমার দাদার বন্ধুরা সবাই খুব ধনী পরিবার থেকেই বিলং করত, শুধু আমার দাদা মধ্যবিত্ত পরিবারের ছিল। তার মধ্যে প্রশান্ত অনেক বড়লোক ঘরের ছেলে ছিল। প্রশান্তর বাবা ছিল না, কিন্তু শুনেছিলাম প্রশান্তর বাবা নাকি তার সমস্ত জমি জায়গা ও তার 2টো বাড়ি নিজের ছেলে প্রশান্তর নামে করে দিয়ে গেছে। প্রশান্তরা 3 ভাই বোন ছিল। প্রশান্তর আরও 2টো বোন ছিল। এদিকে আমার ভাই বলেছিল আমার জন্য নাকি পাত্র খুঁজবে এবং আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে বিদায় করবে। কিন্তু আমি মাকে ও ভাইকে বলেছিলাম আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরও পড়াশোনা করতে চাই। আমি যখন পড়াশোনা করার জন্য মা ও ভাইয়ের কাছে আবদার করেছিলাম তখন ভাই ও মা বলেছিল ঠিক আছে, আমি যেহেতু পড়াশোনায় খুব ভালো তাই আমাকে পড়াশোনা করার সুযোগ দেবে। কিন্তু একদিন যখন আমি কোচিং সেন্টার থেকে নিজের ক্লাস করে বাড়ি ফিরে এলাম তখন দেখলাম আমার ছোট বোন আমার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তুই এই রকমভাবে আমার দিকে তাকিয়ে হাসছিস কেন, তখন আমার ছোট বোন বলল দিদি তোর বিয়ে হবে, তুই এবার খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়ি চলে যাবি। তোর জন্য আমাদের বাড়িতে আজ একটা সম্বন্ধ এসেছিল এবং তারা অনেক বড় লোক। ওরা তোর ছবি দেখেই তোকে পছন্দ করে ফেলেছে, কারণ তুই আমার খুব সুন্দরী দিদি, তাই তো তোর ছবি দেখেই ওরা তোকে পছন্দ করে নিয়েছে। আমি তখন রেগে গিয়ে আমার বোনের কানটাকে মলে দিয়ে বললাম তুই জানিস না আমি এখন বিয়ে টিয়ে করতে চাই না, তাই আমার সামনে আর এই ধরনের কথা বলবি না। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ওই সময় আমার মা ও ভাই ঘরের ভিতরে এসে বলল এতে রাগ করার কি আছে, তোর বিয়ের বয়স হয়ে গেছে,
আর এমনিতেও যেই ছেলেটা তোর জন্য বিয়ের সম্বন্ধ পাঠিয়েছে ওই ছেলেটা আর কেউ নয়, ও হচ্ছে তোর ভাইয়ের বন্ধু প্রশান্ত। প্রশান্ত তোকে অনেক পছন্দ করে। ও নিজের মাকে ও বোনকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল বিয়ের সম্বন্ধ নিয়ে, এবং ওরা তোর ছবি দেখেই তোকে পছন্দ করেছে। তুই অনেক ভাগ্যবতী যে তোর এত বড়লোক ঘরে বিয়ে হবে, এবং তারা এত বড়লোক হওয়া সত্ত্বেও তারা নিজে থেকেই আমাদের বাড়িতে এসেছিল তোকে নিজের বাড়ির বউ করার জন্য। এর থেকে বড় কথা আমাদের জন্য আর কিছুই হতে পারে না। আর এই জন্যই আমি ও তোর ভাই এই বিয়েতে রাজি আছি, কারণ এরকম ছেলে আমরা আর খুঁজে পাবো না। আর লোকেই বা কি বলবে আমরা যদি এত ভালো সম্বন্ধ বাতিল করে দিই? সবাই তো এটাই বলবে যে আমাদের মাথাটাই হয়তো খারাপ হয়ে গেছে, তাই আমরা এত বড়লোক ফ্যামিলিকে রিজেক্ট করেছি। আর এমনিতেও প্রশান্তর মধ্যে কোনো কমতি নেই, ও দেখতে সুন্দর এবং যথেষ্ট ভদ্র, আর তার নামে এত সম্পত্তিও আছে, তাহলে না করার তো কোনো কথাই নেই। আমি তখন মাকে বললাম, মা, তুমি বুঝতে পারছো না কেন? আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা করে চাকরি করতে চাই, আমাদের বাড়ির পরিস্থিতি ঠিক করতে চাই। আর এমনিতেও আমাকে না বলে তোমরা কিভাবে এই বিয়েতে রাজি হতে পারলে? আমি প্রশান্তকে একদমই পছন্দ করি না। ও যখন বাড়ি আসতো তখন আমার দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে থাকতো। ওই ছেলেটাকে আমার মোটেই ভালো লাগে না। তোমরা কেন আমার উপরে চাপের সৃষ্টি করছো? তখন ভাই আমার পিঠে হাত বুলিয়ে বলল, প্রশান্তকে আমি বেশ কয়েক বছর থেকেই চিনি ও জানি, তাই ছেলেটার সঙ্গে চোখ বন্ধ করেই তোর বিয়েটা দিতে পারি, এবং আমার উপর বিশ্বাস রাখ। ওই ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পরে তুই রাজরানীর মতো থাকবি। প্রশান্তর বাবার যত সম্পত্তি ছিল সব সম্পত্তির মালিক এখন প্রশান্ত। কোনো কিছুর কমতি হবে না তোর, এবং বিয়ের পরে না হয় তুই নিজের পড়াশোনাটা কমপ্লিট করে নিবি। আমি প্রশান্তকে বলে দেব বিয়ের পরেও যাতে তোর পড়াশোনা জারি রাখে। এবার তো তুই খুশি। আর প্রশান্ত খারাপ ছেলে হতেই পারে না, আমি তাকে খুব ভালোভাবে ও কাছে থেকেই জানি। আমাকে সে অনেকবার টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। আমি যখনই কোনো অসুবিধায় পড়েছি তখন প্রশান্ত আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। আমার অসুবিধার সময় প্রশান্ত আমার পাশেই ছিল। আর এখান থেকেই বোঝা যায় যে যেই ছেলেটা দুঃখের দিনে আমার পাশে ছিল সেই ছেলেটা কতটা ভালো। প্রশান্ত এত বড়লোক হওয়া সত্ত্বেও আমার মতো গরিব ছেলের সঙ্গে বন্ধুত্ব রেখেছে, কারণ তার মনটা খুব ভালো। তার কি দরকার ছিল আমার মতো গরিব ছেলের সঙ্গে এত ভালো বন্ধুত্বের সম্পর্ক রাখার? কারণ ওই ছেলেটা নিজেই খুব ভালো, তাই, এবং তার কোনো অহংকার নেই। তাই এই বিয়েতে আর কোনো বাধা দিস না। এটা তোর কাছে আমার এটা অনেক বড় অনুরোধ। আমার ভাই ও মায়ের কথা শুনে আমি আর এই বিয়েতে বাধা দিতে ও আপত্তি করতে পারিনি। আমার ভাই ও মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। তারপর একদিন প্রশান্ত ও তার মা এসে আমাদের বিয়ের দিন পাকা করেছিল। তারা বলেছিল আমাদের কাছে কোনো রকম পণ নেবে না, এবং এই বিয়েতে সমস্ত খরচ প্রশান্তই দিয়েছিল। তারপর বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে গেলাম তখন তো আমার আর কিছুই করার ছিল না। প্রশান্তকে নিজের স্বামীরূপে গ্রহণ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তাই মনে মনে ভেবেই নিয়েছিলাম যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই এবার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমার ভাই যেহেতু বলেছিল সে পড়াশোনার ব্যাপারে প্রশান্তকে বলবে যে আমার পড়াশোনাটা যাতে জারি রাখে, তাই ওটা ভেবেই আমি একটু খুশি ছিলাম যে আর যাই হোক না কেন বিয়ের পরে আমি অন্ততপক্ষে নিজের পড়াটা চালু রাখতে পারবো। সেদিন শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি যখন আমাকে প্রশান্তর ঘরে নিয়ে গিয়ে আরাম করতে বলেছিল তখন আমি বিছানায় বসে এটাই ভাবছিলাম যে আমি কত কি স্বপ্ন দেখেছিলাম নিজের পড়াশোনা নিয়ে, কিন্তু খুব তাড়াতাড়ি আমার জীবনের সব কিছু পাল্টে গেছিল। এই কথাগুলো ভাবছিলাম ঠিক তখনই আমার বর ঘরের ভেতরে এসে আমার পাশে এসে বসেছিল। তারপর আমার মুখের ঘোমটা তুলে বলেছিল, রেহানা, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু তোমাকে কোনো কিছু বলার সাহস পাইনি, কারণ আমার মনে এটা ভয় ছিল যে যদি আমি তোমাকে কিছু সরাসরি গিয়ে বলি তাহলে হয়তো তুমি আমাকেই খারাপ ভেবে বসবে। তাই আমি এত বছর চুপচাপ ছিলাম। কিন্তু আমি যখন তোমার ভাইয়ের মুখে শুনেছিলাম যে সে নাকি তোমার জন্য একটা ভালো পাত্র দেখছে, তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমার ভাই ও মায়ের সঙ্গে তোমার ও আমার বিয়ের ব্যাপারে কথা বলবো। তাই আমার মা ও বোনকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। রেহানা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক সুখে রাখবো, কোনোদিন তোমার কোনো কিছু কষ্ট হতে দেব না। তোমার ভাই বলেছে তুমি নাকি এখনো পড়াশোনা করতে চাও,
তাই তোমার যত দূর ইচ্ছে তুমি পড়াশোনা করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। সেদিন আমার বরের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমি তো প্রশান্তর ব্যাপারে অনেক ভুল ভেবেছিলাম এবং আমার ভাই প্রশান্তর ব্যাপারে যেটা বলেছিল সেটাই সঠিক ছিল, যে প্রশান্ত ভীষণ ভালো ছেলে। আমার বরের কথা শোনার পরে তার প্রতি আমার মনের সব সন্দেহ ও ভুল ধারণা দূর হয়েছিল এবং প্রশান্তর কথা শোনার পরে সেদিন তাকে আমি মন থেকেই নিজের স্বামীরূপে গ্রহণ করে নিয়েছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার কপালে তো শুধুমাত্র কষ্টই লেখা ছিল। প্রশান্ত আমার তারিফ করছিল, ঠিক ওই সময় তার মোবাইলে একজনের ফোন আসে। মোবাইলে রিং হওয়ার পরেই বর বলল, আমার একটা খুব জরুরি ফোন এসেছে, আমি কথা বলে আসছি। ওই বলে বর বিছানা থেকে উঠে ঘরের একটা কোণায় গিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। আমার তখন এটা মনে হয়েছিল যে এত রাতে আমার বরকে কে ফোন করেছিল এবং সে আমার কাছ থেকে উঠে গিয়ে কেন একটা কোণায় গিয়ে কথা বলছিল। আমি যখন তার কথাগুলো শোনার চেষ্টা করলাম তখন সে ফোনে বলছিল, আমি এক্ষুনি আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। কিন্তু আমার বর এত রাতে কোথায় যাওয়ার কথা বলছিল। তারপর সে কথা বলার পরে আমার কাছে এসে বলল, রেহানা, আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে, আমার একটা বন্ধু বিদেশ থেকে আসছে, সে আমাদের বিয়েটা অ্যাটেন্ড করতে পারেনি, তার আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমাকে এখন এয়ারপোর্ট যেতে হবে তাকে বাড়ি নিয়ে আসার জন্য। এবং তোমার জন্য সেরকমভাবে কিছু গিফটও নিয়ে আসা হয়নি, সেটাও না হয় নিয়ে আসা হবে। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করবে। আর বিয়ের পোশাকে তোমাকে হয়তো খুব ভারী ভারী মনে হবে, তাই তুমি এত ভারী পোশাকটা খুলে দিয়ে একটা হালকা জামা পরে নিতে পারো। আমার ঘরে যে আলমারিটা রাখা আছে সেই আলমারির ভেতরে তোমার জন্য অনেক জামা কাপড় রাখা আছে, সেখান থেকে তোমার পছন্দ মতো একটা বের করে পরে নিতে পারো, তাহলে তোমাকে হালকা লাগবে। তারপর বাড়ি ফিরে এসে তোমার সঙ্গে আমি অনেক সময় কাটাবো। বরের কথা শুনে আমি তখন অনেক খুশি হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম এবং বর তখন আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, আমার জন্য কিন্তু অপেক্ষা করবে, ঠিক আছে? আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তোমার কাছে আবার ফিরে আসব। এই বলে বর আমার রুম থেকে বেরিয়ে চলে গেছিল। তারপর বরের কথা শুনে আমি যখন বিয়ের পোশাকটা খুলে একটা হালকা ও পাতলা পোশাক পরার জন্য আলমারিটা খুলে দেখলাম যে সেই আলমারিতে তো অনেক দামি দামি পোশাক রাখা ছিল। সেখান থেকে আমি একটা জামা তুলে বিয়ের পোশাকটা খুলে সেই জামাটা পরে নিয়েছিলাম। তারপর মনে অনেক আশা ও ভরসা নিয়ে খুশি খুশি বরের জন্য অপেক্ষা করছিলাম। সে বলে গেছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই নাকি ফিরে আসবে, কিন্তু তার অপেক্ষা করতে করতে ভোর 4টে বেজে যায়, তখনও বর বাড়ি ফিরে আসেনি। তখন আমি ভেবেছিলাম একটুখানি আরাম করে নিই। তারপর আমি যখন বেশ ক্লান্ত হয়ে বরের অপেক্ষা করতে করতেই বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে আমার ননদ ঘরের ভিতরে এসে আমাকে অনেক জোরে ডাক দিতে শুরু করেছিল। আমি যখন ভয় পেয়ে বিছানায় উঠে বসলাম তখন দেখলাম আমার ননদ কেঁদে কেটে আমাকে কিছু বলছে। ওই সময় আমার চোখে এতটাই ঘুম ছিল যে আমি নিজের চোখ দুটোই খুলতে পারছিলাম না। কিন্তু আমার ননদ যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আমার চোখের ঘুম ভঙ্গ হয়ে গেছিল, কারণ আমার ননদ বলেছিল বর নাকি আর এই পৃথিবীতে নেই, সে নাকি আমাকে ছেড়ে চলে গেছে, তার নাকি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। আমি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে ননদকে বললাম, তুমি এটা কেমন কথা বলছো? তোমার দাদা তো আমাকে বলে গেছিল সে তার বন্ধুকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে যাচ্ছে, তাহলে তার অ্যাক্সিডেন্ট কিভাবে হতে পারে? প্রশান্ত আমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না, আমাদের তো কালকেই বিয়ে হয়েছে, তাহলে সে কিভাবে আমাকে ছেড়ে যেতে পারে? প্রশান্ত আমাকে কথা দিয়েছিল সে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে আসবে, সে আমাকে এইভাবে ছেড়ে যেতে পারে না। ওই সময় আমি নিজের আবেগটাকে ধরে রাখতে পারিনি, কারণ আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে বর আমাকে ছেড়ে চলে গেছে। আমি তখন ননদের কথা বিশ্বাস করিনি। তখন আমার শাশুড়ি বলেছিল প্রশান্ত নাকি সত্যি আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং তার কিছুক্ষণ পরেই প্রশান্তর মৃতদেহ আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আমি তো তার চেহারাই দেখতে পারিনি, কারণ আমার মধ্যে তখন ক্ষমতাই ছিল না আমার বরের মৃত মুখটা দেখার। বিয়ের দিন রাতের বেলায় বর আমাকে এইভাবে একা ফেলে চলে যাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আমার সঙ্গে এতটা খারাপ হবে আমি তো সেটা বিশ্বাস করতেই পারছিলাম না। সবেই তো আমার বিবাহিত জীবনটা শুরু হয়েছিল, আর তাতে এক মুহূর্তের মধ্যেই আমার সব কিছু শেষ হয়ে গেছিল। বিয়ের একদিন পরে আমি বিধবা হয়ে গেছিলাম, যেটা আমার পরিবারের লোকের কাছেও খুব অবিশ্বাস্য ছিল।
বরের মারা যাওয়ার পরে আমি শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের কাছে যাইনি, আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। বরের মৃত্যুর পরে একটা মেয়েকে যেইভাবে বিধবার জীবন কাটাতে হয়, আমি সেইভাবে আমার দিন কাটাচ্ছিলাম। শাশুড়ি আমার শারীরিক ও মানসিক অবস্থা দেখে যখন বুঝতে পেরেছিল আমার অবস্থা খুবই খারাপ, তখন উনি আমাকে প্রত্যেক দিন রাতে ঘুমের ওষুধ দিতেন, যাতে আমি একটু আরাম করে ঘুমোতে পারি। কারণ বরের মারা যাওয়ার পরে আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু শেষ হয়ে গেছিল। তাই আমার শাশুড়ি প্রতিদিন রাতে আমাকে একটা করে ঘুমের ওষুধ দিত। আর ওই ওষুধ খাওয়ার পরে তো আমি শুয়ে পড়তাম, কিন্তু সকাল হতেই জানি না কেন মনে হতো যেন আমার মাথা কাজ করছে না, এবং আমার মাথায় এত বেশি যন্ত্রণা হতো যে আমি ঘরের জিনিসপাতিগুলোকে ছুঁড়ে ফেলতাম। দিন দিন আমার পরিস্থিতি এত বেশি খারাপ হতে শুরু করেছিল যে কোনো আওয়াজ আমার কানে আসলে আমি সহ্য করতে পারতাম না। তখন আমি ঘরের জিনিসপাতিগুলোকে এখানে সেখানে ছুঁড়ে ফেলতাম। দিন দিন আমার মানসিক অবস্থা খারাপ হয়েই যাচ্ছিল। বরের মৃত্যুর শোকে আমার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। ওই সময় আমি চেষ্টা করতাম নিজেকে ধরে রাখার, কিন্তু আমি পারতাম না। একদিন তো আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে পাগলামি করতে করতে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি এতটাই পাগলামি করতে শুরু করেছিলাম যে দেওয়ালে নিজের মাথা ঠুকতাম এবং আমার মাথা দিয়ে রক্ত বেরোতে শুরু হতো। জানি না আমার কি হচ্ছিল, আমি নিজেকে ধরে রাখতে পারতাম না। একদিন দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপরে আমার আর কোনো হুঁশ জ্ঞান ছিল না। তারপরে যখন চোখ খুললাম তখন দেখলাম আমি হাসপাতালেই আছি, কিন্তু আমার পাশে কেউ ছিল না। আমি যখন একটা নার্সকে ইশারা করে ডাকলাম তখন ওই নার্স বলল, তোমার জ্ঞান ফিরেছে, ভালোই হয়েছে, এবার তোমাকে তোমার রুমে শিফট করা হবে। আমি তখন নার্সকে বললাম, আমার রুমে শিফট করা হবে মানে? আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি? নার্স তখন আমাকে বলল, এখন আর কেউ আসবে না, তুমি যতদিন পুরোপুরি সুস্থ হয়ে না উঠবে ততদিন তুমি এই পাগলা গারদেই থাকবে। নার্সের কথা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। তার মানে আমি পাগলা গারদে ছিলাম? কিন্তু আমাকে এখানে কে নিয়ে এসেছিল এবং কেন আমাকে পাগলা গারদে নিয়ে আসা হয়েছিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন নার্সকে বললাম, আমি তো পাগল নয়, তাহলে আমাকে পাগলা গারদে কেন নিয়ে আসা হয়েছে? তখন নার্স একটু মুচকি হাসি হেসে বলল, প্রত্যেকটা পাগল এই কথাই বলে যে আমি তো পাগল নয়। তারপর তারা আমাকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি এবং একটা জেলের মতো ঘরের মধ্যে আমাকে ভরে দেওয়া হয়েছিল, এবং ওখানে প্রত্যেকটা রুম সেপারেটভাবে করা ছিল যাতে প্রত্যেকটা পেশেন্ট সেফটিভাবে থাকতে পারে, কোনো পেশেন্ট যাতে অন্য পেশেন্টের ক্ষতি করতে না পারে। এবং ওই জায়গাটা দেখে মনে হচ্ছিল আমাকে যেন জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছে। ওই জেলের মধ্যে যতগুলো পেশেন্ট ছিল তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে তারা পাগল। আমি তখন চিৎকার করে নার্সদের বলেছিলাম, আমি পাগল নয়, আমাকে এখান থেকে যেতে দাও, কিন্তু তারা আমার কোনো কথা শুনেনি। যখনই কোনো নার্স বা মাসিরা আমাদের খাবার দিতে আসতো তখন আমি কান্নাকাটি করে হাত জোড় করে বলতাম আমাকে যাতে এখান থেকে বের করে দেওয়া হয়, কারণ আমি পাগল নয়। আমি যখন 2-3 দিন ধরে সেখানকার নার্স ও কাজের মাসিদের বলেছিলাম যে আমি পাগল নয়, তারপরে একদিন একটা নার্স আমার কাছে এসে আস্তে করে বলেছিল, আমি জানি তুমি পাগল নও, তাই আমি তোমার সাহায্য করতে পারি এখান থেকে বের হতে। আমি তখন অনেক খুশি হয়ে তার হাত পা ধরে বলেছিলাম, আপনার অনেক ধন্যবাদ, দয়া করে আপনি আমাকে এখান থেকে বের করেন, তাহলে আমি নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারবো। তারপর ওই নার্স বলেছিল, আমি তোমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাব, উনিই তোমার সাহায্য করবেন এখান থেকে বের হতে। তারপর ওই নার্স সেদিন রাতের বেলায় আমাকে ওই ঘর থেকে বের করে ডাক্তারের চেম্বারে নিয়ে গেছিল। ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তার আমাকে ভালোভাবে উপর থেকে নিচে পর্যন্ত ঘুরে ঘুরে দেখছিল। তারপর ডাক্তার ওই নার্সকে বলল, তোমার সঙ্গে কিছু কথা আছে, বাইরে চলো। তারপর ওই নার্স আমাকে চেম্বারে বসিয়ে রেখে ওই ডাক্তারের সঙ্গে বাইরে গিয়ে কিছু কথা বলেছিল। আমি তখন ডাক্তারের চেম্বারের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। ওই ডাক্তার অনেকগুলো টাকার বান্ডিল ওই নার্সকে দিচ্ছিল। তারপর ওই নার্স সেখান থেকে চলে গেছিল। তারপর ডাক্তার যখন চেম্বারে ফিরে আসছিল তখন আমি তাড়াতাড়ি করে ওই চেয়ারে গিয়ে আমার বসে পড়েছিলাম। তারপর ডাক্তার যখন চেম্বারে এলো তখন চেম্বারের দরজাটাকে ভেতর থেকে লক করে দিল। ডাক্তারকে দেখা মাত্রই বলেছিলাম, আমি এখান থেকে বাড়ি যেতে চাই, আপনি আমার সাহায্য করেন। তারপর ডাক্তার যখন দরজাটাকে ভেতর থেকে লক করলো তখন আমি ডাক্তারকে বললাম, আপনি দরজাটা কেন ভেতর থেকে লক করছেন? তখন ডাক্তার কাছে এসে আমাকে অনেক খারাপভাবে স্পর্শ করতে শুরু করেছিল। তখন আমি ডাক্তারের খারাপ নিয়তটা বুঝতে পেরেছিলাম
এবং আমি যখন ডাক্তারকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরোনোর চেষ্টা করেছিলাম তখন ওই ডাক্তার আমার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছিল। এবং আমি যখন ওনার হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করে বলেছিলাম আমাকে যাতে এখান থেকে যেতে দেওয়া হয়, তখন ডাক্তার বলেছিল তোর জন্য অনেক টাকা ওই নার্সকে দিয়েছি, তাই আমার কাছে বেশি নকরা করে কোনো লাভ নেই। তখন আমি ডাক্তারকে অনেক রেগে বলেছিলাম ডাক্তার হয়ে পেশেন্টদের সঙ্গে এত নোংরা জঘন্যতম কাজ করতে লজ্জা করে না? তারপরে ওই ডাক্তার আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল আমার কাজ কি সেটা আমি খুব ভালো করেই জানি, তাই আমাকে কাজ শেখানোর কোনো দরকার নেই। এই বলে ডাক্তার ওয়ার্ডেনকে ডেকে আমাকে আবার ওই পাগলাগারদের জেলের মধ্যে ভরে দিয়েছিল। তারপর ওই ডাক্তার পরপর 2 থেকে 3 দিন আমার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছিল। তখন মনে হচ্ছিল আমার জীবনে আর বেঁচে থাকার কোনো মানেই নেই, কারণ ওই সময় আমার আগে ও পরে আমাকে কষ্ট থেকে বের করার মতো কেউ ছিল না। আমি তো সম্পূর্ণভাবে একা হয়ে পড়েছিলাম। ওইভাবে 4-5 দিন কেটে যাওয়ার পরে ওই পাগলাগারদে একজন মহিলা কর্মী আমার খুব সাহায্য করেছিল আমাকে ওই পাগলাগারদ থেকে বের হতে। ওই মাসি আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল, কারণ আমাকে ওই পাগলাগারদে আর কেউ নয় আমার শাশুড়ি রেখে গেছিলেন। এবং ওই মহিলা কর্মী মাসি সব কিছু দেখেছিল। যেদিন আমার শাশুড়ি ওই পাগলাগারদে আমাকে রেখে গেছিল তখন নাকি আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। ওই সময় আমার জ্ঞান ছিল না এবং আমার শাশুড়ি নাকি ডাক্তারকে বলেছিল আমাকে যাতে কোনো মতেই এখান থেকে বের হতে না দেওয়া হয় এবং যতটা পারবে আমাকে যাতে পাগল করে দেওয়া হয়। ওই মহিলা কর্মী মাসি সেদিন রাতের বেলায় আমার খুব খারাপ অবস্থা দেখে আমার উপরে দয়া করে ওই পাগলাগারদ থেকে বের হতে সাহায্য করেছিল। সেদিন আমি ওই মাসির হাতে পায়ে ধরে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। তারপর ওই পাগলাগারদ থেকে বেরোনোর পরে আমি নিজেকে এতটাই লাচার ও একা মনে করেছিলাম যে ওই সময় আমি খোলা আকাশের নিচে একটা ধাবার সামনে এসে চিৎকার করে কাঁদছিলাম আর ভগবানকে স্মরণ করে বলছিলাম আমাকে যাতে মৃত্যু দিয়ে দেয়। আর মনে হচ্ছিল যেন আমি নিজের হাতেই নিজের প্রাণটাকে শেষ করে দিই। ওই সময় রাস্তাঘাট জনশূন্য হয়েছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এই জায়গাটা কোথায় ছিল এবং আমার বাবার বাড়ি এখান থেকে কতটা দূরে ছিল। তাই আমি ওই ধাবার সামনেই একটা কোনায় গিয়ে শুয়ে পড়েছিলাম। ভোরবেলা চোখ খুলতে আমি কোনোরকমভাবে সেখান থেকে বেরিয়ে মায়ের বাড়ি যেতে পেরেছিলাম। আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাকে দেখে একজন ভিখারি মনে হচ্ছিল। আমার চুলগুলো এলোমেলো হয়েছিল ও জামা কাপড় অনেক নোংরা ও ছিঁড়ে খুঁড়েছিল। তাই আমি যখন বাবার বাড়ি গ্রামে এসেছিলাম তখন আমার মায়ের বাড়ির আশেপাশের লোকেরা আমাকে দেখে চিনতেই পারেনি। কিন্তু মায়ের বাড়ি যেতেই আমার মাথা ঘুরে উঠেছিল, কারণ আমার মায়ের বাড়িতে অনেক বড় তালা লাগা ছিল। সেদিন সারাদিন মায়ের বাড়ির দরজার সামনে বসেছিলাম, এটা ভেবে যে তারা যেখানেই থাক না কেন সন্ধ্যাবেলাতে অবশ্যই বাড়ি ফিরে আসবে। কিন্তু সন্ধ্যাবেলাতেও যখন তারা কেউ বাড়ি ফিরে আসেনি তখন আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করি, কারণ অনেক কষ্ট করে আমি ওই পাগলাগারদ থেকে বেরিয়ে মায়ের বাড়িতে আসতে পেরেছিলাম। কিন্তু আমার মা ও ভাই সেখানে ছিল না। আমি যখন আশেপাশের লোকগুলোকে আমার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তখন তারা বলেছিল আমার মা ও ভাই নাকি এখান থেকে অন্য জায়গায় চলে গেছে এবং তারা কোথায় গেছে পাড়ার লোক কেউ কিছু বলতে পারেনি। তখন আমি না পেরে সেখান থেকে আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করেছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এবার আমি কি করব এবং কোথায় যাব। ঠিক ওই সময় একটা ভিখারি আমার হাত ধরে টেনে জোর জবরদস্তি রাস্তা থেকে জঙ্গলের দিকে নিয়ে গেছিল। আমি যখন কষ্ট করে নিজের হাতটা তার হাত থেকে ছাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করেছিলাম তখন ওই ভিখারি আমাকে চেপে ধরেছিল এবং বলেছিল তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি একবার আমার কথা শোনো। ওই অন্ধকারে তো বোঝাই যাচ্ছিল না যে ওই লোকটি কে এবং লোকটি কেন আমাকে চেপে ধরেছিল। তারপর ওই লোকটি আমাকে বলল তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে রেহানা, তোমার সঙ্গে কি হয়েছে আমি সব জানি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। তারপর লোকটি যখন আমার হাত ধরে একটু আলোকিত জায়গায় নিয়ে গেল তখন দেখলাম ওই লোকটি নিজের গায়ে চাদর মুড়ি দিয়ে ঢেকে রেখেছিল এবং তার ছেঁড়া ফাটা জামা কাপড় ছিল। আমি তখন লোকটিকে জিজ্ঞেস করলাম তুমি কে, তুমি আমার নাম কিভাবে জানলে এবং তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো? লোকটি তখন নিজের গা থেকে যখন চাদরটা সরালো তখন তার চেহারা দেখতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি তাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করেছিলাম। তারপর লোকটা আমাকে নিজের কোলে করে গাড়িতে বসিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, কারণ ওই লোকটা আর কেউ নয়, আমার বর প্রশান্ত ছিল। তারপর প্রশান্ত আমাকে সব বলেছিল যে তার
ওটা সতের মা, এবং তার মা প্রশান্তকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল সেদিন রাতে, কারণ প্রশান্তর নামে অনেক সম্পত্তি ছিল এবং প্রশান্তর সতের মা ভেবেছিল প্রশান্তকে মেরে ফেলে দিলে সব সম্পত্তি প্রশান্তর সতের মায়ের নামে হবে। কিন্তু সেদিন প্রশান্ত বেঁচে গেছিল এবং প্রশান্তর ফ্যামিলি ডাক্তার বলেছিল তার সতের মা নাকি প্রশান্তকে মেরে ফেলে দিতে চায়, এবং প্রশান্তর ওই ফ্যামিলি ডাক্তার প্রশান্তকে বাঁচিয়েছিল। এবং প্রশান্তর বাড়িতে যে মৃতদেহটা ছিল সেটা প্রশান্তর ছিল না। ওদিকে প্রশান্তর সতের মা ওই মৃতদেহটাকে দেখে ভেবেছিল প্রশান্ত মারা গেছে, কিন্তু প্রশান্ত এতদিন লুকিয়েছিল। এদিকে প্রশান্তর মা, আমার মা ও ভাইকে হুমকি দিয়েছিল যে তারা যদি এখান থেকে না যায় তাহলে তাদের বেঁচে থাকা মুশকিল করে দিবে। প্রশান্তর মায়ের অত্যাচারের কারণে আমার ভাই ও মা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছিল। প্রশান্তর অনেক চেষ্টা করেছিল আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার, কিন্তু সে আমাকে খুঁজে পায়নি। তারপর সে প্রত্যেক দিন আমার মায়ের বাড়ির ওখানেই খোঁজ নিত যে আমি ওখানে এসেছি কিনা, কারণ প্রশান্ত জানতো যে আমি যেখানেই থাকি না কেন একদিন না একদিন অবশ্যই নিজের মায়ের বাড়ি ফিরে যাব। তাই সেদিন যখন আমি মায়ের বাড়ি গিয়েছিলাম তখন প্রশান্ত আমাকে দেখেই বুঝে গেছিল যে ওটা আমিই ছিলাম। তারপর প্রশান্ত সেদিন সন্ধ্যাবেলায় সুযোগ বুঝে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, এবং সেদিনের পর থেকে প্রশান্ত লুকিয়ে বেড়াচ্ছিল যাতে তার মা জানতে না পারে যে প্রশান্ত এখনো বেঁচে আছে। সেদিন প্রশান্তকে দেখার পরে আমি তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, এবং প্রশান্ত বলেছিল সে নাকি আমাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু আমাকে খুঁজে পায়নি। তারপর আমি প্রশান্তকে সত্যি কথা বলেছিলাম যে আমার সঙ্গে কি কি হয়েছে। তখন প্রশান্ত বলেছিল তার মা নাকি ইচ্ছে করে আমাকে এমন ওষুধ দিত যেটা খেয়ে আমি ধীরে ধীরে পাগল হয়ে যেতাম। তারপর প্রশান্ত আমার কান্নাকাটি ও অস্থিরতা দেখে আমাকে শান্ত করেছিল এবং আমাকে কথা দিয়েছিল যে আমাদের সঙ্গে যত খারাপ হওয়ার ছিল হয়ে গেছে, আর নয়, এবার আমরা দুজনে অনেক সুখের সংসার করব। সেদিন প্রশান্ত ওই জায়গা থেকে আমাকে অনেক দূরে নিয়ে গেছিল। সেখানে গিয়ে প্রশান্ত একটা ছোটোখাটো কাজে নিযুক্ত হয়েছিল এবং সেখানে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে আমরা নিজেদের সংসার আবার নতুন করে শুরু করেছিলাম। ওই ঘটনাটা হতে আজ 1 বছর হয়ে গেছে। এখন আমি ও প্রশান্ত সুখে শান্তিতে আছি। প্রশান্তর মা আমাদের সঙ্গে খারাপ করেছিল শুধুমাত্র সম্পত্তির জন্য, যেটা প্রশান্তর মা কোনোদিনই পায়নি, কারণ প্রশান্ত বেঁচে থাকতে তার মা কোনোদিন সম্পত্তি পাবে না। তাই আমাদের পরিস্থিতি একটুখানি ঠিক হওয়ার পরে প্রশান্ত তার মাকে পুলিশের হাতে দিয়েছিল, কারণ তার মাকে পুলিশের হাতে না দিলে তার মা আমাদের শান্তিতে থাকতে দিত না। এখন আর আমাদের কারো থেকে লুকিয়ে থাকতে হয় না, আমরা এখন নিজেদের বাড়িতেই আছি এবং সুখে আছি। এইসব ব্যাপারে প্রশান্তর সতের বোনেরা কিছুই জানতো না, তাই প্রশান্ত তার বোনেদের খুব ভালো করে বিয়ে দিয়েছিল এবং তার বোনেরাও তার মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি। সম্পত্তির লোভে ওই মহিলা আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ওই মহিলা আজ নিজেই শেষ হয়ে গেছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।